আপনি যদি পারফরমেন্স ওরিয়েন্টেড কাস্টমার হন, তাহলে আমি বলবো আপনি কেন এখন হায়ার সিসি কিনবেন না। তো সুজুকি হায়ার সিসিতে ক্লাসটা অনেক শক্ত ছিল, গিয়ার শিফটিং অনেক হার্ড ছিল, আর এটাতে ক্লাসটা অনেক স্মুথ, গিয়ার শিফটিং তো আরও স্মুথ। বাজারে অনেক প্রকার বাইক আছে বর্তমানে, বাংলাদেশের মার্কেটে তো বাইক আর বাইক, মানে হায়ার সিসি লঞ্চ হয়েছে, একটা হিরিক পড়ে গেছে। কেন আমি N250টা নিলাম, মানে বাজাজ পালসারের বাইক কেন নিলাম সেটা তো বলবো, এবং এই বাইকটা কাদের জন্য প্রযোজ্য, কারা আসলে এই বাইকটা স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবেন, সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করব। আমি যখন সুজুকি SF বাইকটা ক্রয় করেছিলাম, তারপর থেকে আমার একটা সমস্যা হলো, আমার রিস্টে পেন হচ্ছিল। সুজুকি SFটা সেমি স্পোর্টস ক্যাটাগরির বাইক, তারপরও আমার রিস্টে পেন হয়। এটা হয়তো আমার ক্ষেত্রে, ইভেন আমার ব্যাক পেন হয়, মানে আমার ব্যাগে দেখা যাচ্ছে হালকা 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 পেন হতো। এখন এই পেনটা আমি কি করে দূর করব সেটা অনেক দিন থেকে চিন্তা ভাবনা করতেছিলাম। তারপর আমি বিভিন্ন প্রকার বাইক চালাই, যেমন আমার টিম মেম্বার, মানে আমার ভাই ব্রাদারের ভিতরে অনেকে ছিল আর কি, দেখা যাচ্ছে আপনার FZ ভার্সন 2, তারপর আমার এর আগে TVSটা যার কাছে সেল করছিলাম, TVS 4Vটা, ওই 4Vটা আমি চালাই। এছাড়া আদার্স অনেক বাইক চালানোর পর একটা জিনিস আসলে মনে হচ্ছে আমার কাছে, মানে কমিউটার বাইকগুলোই আমার জন্য প্রযোজ্য, আমার জন্য অ্যাটলিস্ট, যাদের এরকম ব্যাক পেন আছে, রিস্ট পেন আছে, সেমি স্পোর্টস বাইক বা স্পোর্টস বাইক চালানোর ক্ষেত্রে, তাদের জন্য। এখন তারপর আমি সিদ্ধান্ত নেই যে চালাই, হায়ার সিসি আসলে তো আর সবগুলো নন স্পোর্টস পাবো না, সব তো স্পোর্টস বাইকে কিনতে হবে, আমার অ্যাডজাস্ট হতে হবে। এই কারণে বিশেষ করে বেসিক্যালি আরও SFটা যেটা ছিল, SFটা ইউজ করা। তারপর আমি আপনার অলমোস্ট 10,500 কিলোমিটার ইউজ করছিলাম ভাই। 10,500 কিলোমিটার ইউজ করার পর একটা সময় আর কি আমার কাছে নিজের কাছে অ্যাসেপটা ভালো লাগতেছে না। এখন যে অনেক জিজ্ঞেস করতে পারেন কেন, রিজনটা কি, অ্যাসেপটা কেন ভালো লাগতেছে না। এসএবে এক হলো ভাই, টান উঠতে প্রচুর প্যারা নিত, মানে ইঞ্জিন প্রচুর পরিমাণে আপনার স্ট্রাগল করতে হতো। এসএবের টান আপনার বর্তমানে আমি যেটা ইউজ করছিলাম, যে বাইকটা ইউজ করছি মনোটন থেকে এসএবের টান অনেক কম। মনোটন থেকে এসএবের টান উঠতে আরও বেশি স্ট্রাগল করতে হতো, এটা এসএবের একটা রীতি বা নীতি হচ্ছিল। সো এই কারণে এসএবটা বিশেষ করে আমার সেল দেওয়া, কারণ এসএবে আমি 120 বা 22 তুলছিলাম হাইস্ট, 125 মনে হয় ডালের ভিতরে উঠছিল, একবার আপনাদের কাছে শেয়ার করছিলাম। 125 যখন তুলছি এসএবে, তখন বাইকের প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হতো। আর সুজুকির একটা জন্মগত স্বভাব ছিল যে অল্প কিছু দিন হলেই সুজুকির ট্যাপেড আলাদা হয়ে যায়, মানে আলাদা বলতে অ্যাডজাস্টমেন্ট ছেড়ে দেয়। ট্যাপেডের কারণে আমি বাইকটা সেল করছি, কারণ ট্যাপেড যদি অ্যাডজাস্টমেন্ট ছেড়ে দেয় তাহলে আসলে বাইক চালিয়ে মজা লাগতেছে না। এই কারণে বিশেষ করে আরও বাইকটা সেল দেওয়া। অনেকে বলতে পারেন আচ্ছা এই বাইকটার স্টিকারগুলো খুলে ফেলি, রানিং অবস্থায় খুলে ফেলি, খুল যা সিমসিম, মানে স্টিকার থাকা দরকার নাই, স্টিকার ছাড়াই তো ভালো লাগতেছে। এটাতে আরও কিছু স্টিকার মডিফাই করব আমি, দেখা যাক সামনে আরও এটা নিয়ে ভিডিও আসতেছে। তো ওই অবস্থায় আমি চিন্তা করতেছিলাম এমন একটা বাইক আমার জন্য কিনবো যেটা একটু পাওয়ারফুল হবে। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে শেয়ার করছিলাম যে সুজুকি এসএফটা সেল করে আমি GSX-R শিফট হতে পারি, কারণ সুজুকির বাইকগুলো আমার কাছে ভালো লাগছে। সুজুকির বাইকগুলো ইনস্ট্যান্ট পিক আপ পাওয়া যেত। তো তারপর কারণ বাংলাদেশে আমি যদি আমার রেঞ্জের কথা চিন্তা করি, আমি যে প্রাইজে বাইক ক্রয় করি বা আমি যে প্রাইজে বাইক ইউজ করে অভ্যস্ত, সে প্রাইজে আসলে সুজুকি ছাড়া ওরকম ইনস্ট্যান্ট পিক আপের বাইক একমাত্র TVS 4Vতে ছিল। আর 4Vটা আমি ইউজ করবো না, কারণ এর আগে আমার 4Vর এক্সপিরিয়েন্স ভালো না, কারণ আমার সাথে 4Vটা আসলে যায় না। আমি যেই ওরিয়েন্টেড কাস্টমার বা যেই জিনিস আমি এক্সপেকটেশন করি, ওটা 4V হয়তো আমার কাছে এক্সপেকটেশন ফুলফিল করতে পারে নাই, অন্য ইউজারদের কাছে এক্সপেকটেশন ফুলফিল করতে পারে বলেই 4V সেল হয়, বা আমার কাছে 4V এক্সপেকটেশন সম্পূর্ণ হয় না বলেই আমি 4Vটা পছন্দ করি না, যেটাই বলেন। সো 4Vটা না পছন্দ করার এটা একটা বড় রিজন বা বড় কারণ। এখন আসেন সুজুকির বাইক ইউজ করেন, তারা বর্তমানে এসএফ নতুন কেনার দরকার নাই, যদি সেকেন্ড হ্যান্ড ভালো পান আমার মতো। আমার বাইকটা কিন্তু মোটামুটি ভালো ছিল। ব্রেকিং পিরিয়ড আমি কী করে মেনটেন করেছি এটা আপনারা তো জানেন যারা আমার ভিডিও দেখেন। আর যে বাইকটা আমার কাছ থেকে বাইকটা ক্রয় করেছে, উনি আমার ভিডিও দেখে রিভিউ নিয়ে তারপর বাইকটা ক্রয় করেছে। আমার চ্যানেলে আমার ব্রেকিং পিরিয়ড মেনটেনের ভিডিওগুলো আছে, সব এভরিথিং ভিডিও আছে, সব ভিডিও আমি শেয়ার করছি আপনাদের সাথে। সো এই কারণে বলা চলে আমার বাইকটাতে আমি ব্রেকিং পিরিয়ড থেকে ধরে সব কিছুই ভালো মতো মেনটেন করেছি। তারপর আসলে এইভাবে উল্টা যায়, আমি এদিকে আসলে নতুন তো, এদিকে এরকম উল্টা যায় কেন,
আমি যাচ্ছি একটু গুলশান, ভিতর দিয়ে আসলাম না, ভিতর দিয়ে জাম, এই কারণে একটা শাখা রোড মারতেছি, মানে 100 ফিট যেটা আছে, 100 ফিট বলে অনেকে, 100 ফিট মারতেছি। সো এখন আসেন নতুন যে বাইকটা নিয়েছি N250, এটা কি আমার এক্সপেকটেশন ফুলফিল করতে পারতেছে ভাই? আমি যখন সুজুকি SF চালাতাম, ওইটাও FI ছিল, 150 সিসি ছিল, ওই বাইকটাতে আমি মাইলেজ পেয়েছি আপনার 35, 38, 40, এর বেশি মাইলেজ পাইনি। এখন এই বাইকটাতে আমি কত মাইলেজ পাই? অনেকে একটা কোশ্চেন থাকতে পারে। এই বাইকটা আমি বর্তমানে ইউজ করছি 60 কিলোমিটার, আজকে মনে হয় 100 হবে, আজকে 100 হিট করবে। আমি বাইকটা কিনেছি 2 দিন হবে। সো এখন বর্তমানে এক্সপেকটেশন মাইলেজ এখানে যেটা শো করতেছে 38। সো 38 যদি আমি পাই, ধরলাম এই মিটার থেকে 2-4-3 কম পাবো। সো 2-4-3 কম পাইলেও বেটার। আমি 2-4-3 কম পেলে 35 যদি আমি 250 সিসি বাইক থেকে পাই, ব্রেকিং পিরিয়ড শেষ হলে অবশ্যই মাইলেজটা বাড়বে। আর আমার রাইডিং স্টাইল ওরকম পাগলা না, আমি ইনস্ট্যান্ট পিক আপ দরকার গাড়িকে ক্রস করার জন্য, গাড়িকে ওভারটেক করার জন্য, ওই জন্য আমার ইনস্ট্যান্ট পিক আপ দরকার। এছাড়া আমি পাগলামি করার জন্য আমার ইনস্ট্যান্ট পিক আপ দরকার নেই। যারা আমার ভিডিও দেখেন বা ট্যুর ট্রাভেলের ভিডিও দেখেন, তারা অনেকে জানেন যে আমার ইনস্ট্যান্ট পিক আপটা কোন জায়গায় দরকার হয়। আমি সুজুকি নিয়ে কিন্তু কুয়াকাটা ট্যুরে বেশ একটা মানে বাজে অবস্থায় পড়ি, কারণ সুজুকি বাইকটা আপনার কুয়াকাটা ট্যুরে আমাকে ওই রকম সাপোর্ট দিচ্ছিল না। কারণ সুজুকি বাইকটা কিছুক্ষণ মানে চললেই ইঞ্জিনটা হিট হয়ে যায়, পাওয়ার লস করে। আর কুয়াকাটা ট্যুরে মাইলেজ আমি কম পাই, 30-এর মতো পেয়েছিলাম। ওই অবস্থায় আমার বাইকটা রানিং ছিল 2220, মানে 2220 বা 2250 এরকম হতে পারে আশেপাশে। তো এই কারণে সুজুকি বাইকটা আমি যদি 150 সিসি বাইক চালিয়ে যে মাইলেজটা এক্সপেকটেশন মাইলেজ না পাই, তাহলে কেন আমি 150 সিসি চালাবো? আমার তো হায়ার সিসি ইউজ করা দরকার। আর বর্তমানে বলা চলে বাংলাদেশে হায়ার সিসি লঞ্চ হচ্ছে, হায়ার সিসির একটা ফিল কম দামে পালসারই নেওয়া যায়। আর পালসারের হায়ার সিসিটা আমার ভাই ব্রাদারের ভিতরে অনেকে ক্রয় করেছে। সবাই একটা আসলে কমপ্লেন করছিল যে বাইকটাতে ভাইব্রেশন আছে। হ্যাঁ, আমি এটা ফিল করতেছি, এই বাইকটাতে হালকা পাতলা ভাইব্রেশন আছে, কিন্তু ওভার ভাইব্রেশন নাই। এখন ওভার বলতে কোনটাকে বুঝাইছি অনেকে বলতে পারেন। ওভার বলতে যে ভাইব্রেশনটা মানা যায় না, মানে আপনার আমার 4B-তে ছিল আর কি, মানে হাত ধরে রাখলে হাত ছুটে যায়, ওই রকম ভাইব্রেশন নাই। এই বাইকটাতে আছে ভাইব্রেশন মোটামুটি। ওইটা আমার সুজুকি SF ছিল, ওইটার সময় ভাইব্রেশনটা ছিল ফার্স্টে ব্রেকিং পিরিয়ডের অবস্থায়, সেকেন্ড সার্ভিসের সময় বলার পরে ওনারা অ্যালাইনমেন্ট ঠিক করে দেয়, তারপর ভাইব্রেশন চলে যায়। আশা করি এটাতে অ্যালাইনমেন্ট ঠিক হলে ভাইব্রেশন চলে যাবে। ভাই এই পাশ দেখিয়ে, এই পাশ দিয়ে কী করেন? আবার জিজ্ঞেস করে কে? ওনার জিজ্ঞেস করলাম না এই পাশ দিয়ে কী করেন, এই সাইডের রাস্তাটা তো করছে বাঙালি। যাই হোক, আমরা অনেক উন্নয়ন করতেছি, এগুলো লোক দেখে বেশি চেনা যায়, মানে কিছু বললে হয়তো আমার সাথে ঝগড়া হতো, এই কারণে আমি বললাম না। আর এই বাইকটাতে স্লিপার ক্লাস ইউজ করা হয়েছে। তারপর আপনার সাইড স্ট্যান্ড নামালে যে একটা সিগন্যাল দেয় যে গিয়ার দিলে বাইক বন্ধ হয়ে যায়, ওই টেকনোলজিতে এটাতে ইউজ করা হয়েছে। এই কারণে বলা চলে মোটামুটি নতুন নতুন কিছু প্রযুক্তি আছে, যেটা সুজুকির 250 সিসিতে পাই নাই আমি। স্লিপার ক্লাস তো দেয়ই নাই। আর সুজুকি 250 সিসি বাইকটা আমি রাইড করেছি, ওইটাতে আপনার ক্লাস জন্মের হাইট, মানে জন্মের টাইট ছিল। এই কারণে সুজুকি 250 সিসি বাইক আমি আসলে নেইনি। রাস্তার কাজ চলতেছে, এখন রং মারতে হলে এটা আমাদের মেনে নিতে হবে, রাস্তার যেহেতু কাজ চলতেছে, এই কারণে। যাই হোক, এখন বলা চলে এই বাইকটা যারা ক্রয় করবে তাদের জন্য বেশি প্রযোজ্য। এখন আপনি যদি ওই রকম কাস্টমার ওরিয়েন্টেড লোক হন যে আপনার কাছে পারফরমেন্সটা মুখ্য, পারফরমেন্স বলতে স্পিড, ব্রেকিং, কন্ট্রোলিং, এটাতে কিন্তু ডুয়েল চ্যানেল ABS আছে, এই কারণে ব্রেকিংটা অনেক বেটার, ওইগুলো আসলে মুখ্য, তাহলে আপনি N250টা দেখতে পারেন। সো ডুয়েল চ্যানেল ABS এখন পর্যন্ত ABS আমার কাছে ফল করে নাই, বা সুজুকি থেকে বেটার পারফরমেন্স দিচ্ছে বর্তমানে। মাত্র তো কিনছি, অল্প কিলোমিটার বলতে পারেন। হ্যাঁ, দেখা যাক, আরও কিছু কিলোমিটার ইউজ করব, তারপর আপনাদেরকে আমি দেখা যাচ্ছে 100 কিলোমিটার একটা রিভিউ দিতে পারি বা 1000 রিভিউ দিতে পারি। সেটা আপনারা কমেন্ট করে জানায়েন যে কত কিলোমিটারের রিভিউ দিলে মানে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। আমি তো চাবো 100 কিলোমিটার রিভিউ দেওয়ার জন্য বা 1000 কিলোমিটার রিভিউ দেওয়ার জন্য, যাতে এই বাইক যারা ক্রয় করবে তাদের কাছে স্পষ্ট হয়ে যায়
যে কত কিলোমিটার এই বাইকের অবস্থা কেমন থাকে। আর হায়ার সিসি যেহেতু নিচ্ছি, হায়ার সিসি নিয়ে বাংলাদেশে প্রচুর ভিডিও পাবেন বর্তমানে, ম্যাক্সিমাম চায়না বাইকগুলো পাবেন। এখন এনকে একটা আছে সিএফ মোটরসের, ওইটা কেন আমি নেই নাই, অনেকের কোশ্চেন থাকতে পারে। ওইটা তো লুকিং মোটামুটি এটা থেকে সুন্দর, মোটামুটি না এটা থেকে সুন্দর। আমি যে এটা নিচ্ছি এই কারণে বলবো এটা সুন্দর তা না, এটা থেকে এনকে 250 লুকিং সুন্দর আছে, কিন্তু আমি এনকে 250 নেই নাই, বা ওইটাতে আরও অত্যাধুনিক প্রযুক্তি ইউজ করা আছে এটা থেকে। একটা কারণ হলো চাইনিজ। আমার নিজের আগে থেকে চায়না বাইকের প্রতি একটা মানে নাক ছিটকানো ব্যাপার আছে, কারণ আমি লাইফে চায়না বাইক কিনে একবার ঠকেছি, তো এই কারণে আর বারবার ঠকতে চাই না। এই কারণে চায়না বাইক আর কি ক্রয় করতেছি না, বা করবো না ভবিষ্যতে। যদি আমি বাংলাদেশে যতদিন ধরে বাইক চালাই বা ভিডিও আপনাদের কাছে শেয়ার করি আর না করি, সেটা হলো আপনাদের দেখার উপরে নির্ভর করবে। ভিডিওটা সবসময় করা হয় না, ভিডিওটা ম্যাক্সিমাম করা হয় হলো নিজস্ব ভালো লাগা থেকে, নিজের কাছে ভালো লাগে ভিডিও করতে, আপনাদের কাছে শেয়ার করতে। তাই যাই হোক, এই জামটা থেকে বের হয়ে আপনাদের কাছে শেয়ার করি বিস্তারিত। মানে জামের অবস্থা খুবই বাজে ঢাকা শহর, আর এই রোডে ভিতর দিক দিয়ে যমুনার সাইড দিক দিয়ে প্রচুর পরিমাণে জামজট আছে, আর লোকজন এদিক দিয়ে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে। এটা আমাদের বাংলাদেশের একটা হ্যাবিট, মানে ভালো একটা সাইট। একটা ফরেনার যদি আমাদের বাংলাদেশে আসে তাহলে ভালো মতো দেখতে পারবে যে বাংলাদেশের মানুষ রাস্তাঘাট দিয়ে কী করে দৌড়াদৌড়ি করে। তাদের কোনো কালচার নেই, নীতিগত শিক্ষা নেই। বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের কোনো ব্যক্তি সত্তা নেই, বুদ্ধি সত্তা নেই। ওই আদিম যুগে ব্রিটিশরা যেভাবে আমাদের জাতিকে ধ্বংস করে গেছে, ওই জাতিটা এখনও আমাদের বিচের ভিতরে রয়ে গেছে আর কি। এটা আমি আসি, আপনি আসেন, ক্ষমতায় যেই আসুক এরকমই থাকবে। যাই হোক, এই বাইকটা আসলে পারফরমেন্স যারা ওরিয়েন্টেড কাস্টমার তাদের জন্য অনেক বেটার। আপনি যদি পারফরমেন্স ওরিয়েন্টেড কাস্টমার হন তাহলে আমি বলবো আপনি কেন এখন হায়ার সিসি কিনবেন না। হ্যাঁ, সুজুকি হায়ার সিসি খারাপ করে নাই, আমি রাইড দিছি। তারপরও সুজুকি হায়ার সিসিতে ক্লাসটা অনেক শক্ত ছিল, গিয়ার শিফটিং অনেক হার্ড ছিল, আর এটাতে ক্লাসটা অনেক স্মুথ, গিয়ার শিফটিং তো আরও স্মুথ, মানে বাটার স্মুথ। এখন সুজুকি হায়ার সিসি না ক্রয় করার এটা একটা বড় রিজন যে সুজুকি বাইক তো এই পর্যন্ত 3টা ইউজ করেছি। আমার নিজের, আমার ফ্যামিলির ছিল একটা, আমার নিজের ছিল 2টা, যেটা আপনারা ভিডিওতে দেখছেন। আমার মনোটন ছিল, আমার এসএফ ছিল, আমার ফ্যামিলির এর আগে ছিল এফআই এবিএস। সো বাইকটা তো আপনারা দেখছেন। এই 3টা বাইক ইউজ করছি এখন পর্যন্ত। সুজুকির বাইকের প্রতি আর আমার ওরকম আক্রোশ নেই যে কিনবো। সুজুকির কিছু জিনিস আমার কাছে ভালো লাগে না, ব্যক্তিগত বিষয়। সেটা হয়তো অন্য কারো কাছে ভালো লাগতে পারে, যারা সুজুকি লাভার আছে, সুজুকি ফ্যান বয় আছে। যেমন আমি আসলে আমি লাইফে সব কিছুর ফ্যান বয় না, আবার কিছু একটা জিনিসের ফ্যান বয় আসি। সেটা হলো আমি যেমন আপনার অ্যাপেলের অনেক ফ্যান বয়, মানে অ্যাপেলের প্রোডাক্টগুলো ইউজ করতে আমি অনেক আগে থেকেই আগ্রহ পোষণ করি, থেকে অ্যাপেলের 7+ আইফোনটা ইউজ করি ওই সময়টা থেকে। এই কারণে কোনো কিছুর ফ্যান বয় হয়ে গেলে আসলে ওই জিনিসটা ত্যাগ করা অনেক বড় বিষয়। ভাই, আমার কাগজ নাই, কিন্তু আমি কাগজ আনতেই যাচ্ছি, আর অফিসের কাজেও যাচ্ছি। এই কারণে চিন্তা করতেছি কাগজ আনতে যাব, প্লাস অফিসের একটা কাজ আছে, মিটিং আছে, সেই মিটিংটাও কমপ্লিট করব। সো পুলিশে ধরলে আজকে আমার খবর আছে। আর বাইকের তেল নেই, আমার একটা পাম্প খুঁজতে হবে। সামনে মনে একটা পাম্প আছে, দেখি ফুল ট্যাঙ্কি করে নেওয়ার প্ল্যান আছে, বা 500 টাকারই নিব। এখন কত টাকা নেওয়া যায় দেখি, আগে পাম্পে যাই। এই বাইকটার মাইলেজ বর্তমানে শো করতেছে 38, আমি ধরলাম 35 পাই। ব্রেকিং পিরিয়ড শেষ করার পরে হয়তো আর 2-1 মাইলেজ বাড়বে যখন ইঞ্জিনটা রিফাইন হবে। ব্রেকিং পিরিয়ড থাকাকালীন ইঞ্জিনটা একটু হার্ড থাকে। এটার আমি ব্রেকিং পিরিয়ড কত কিলোমিটার মেনটেন করব বা স্পিড লিমিট, আসলে ব্রেকিং পিরিয়ড মেনটেনের ক্ষেত্রে আপনি যদি ইঞ্জিন অয়েলটা ঠিকমতো ইউজ করেন আর এই নর্মালি 70-80-র ভিতরে থাকেন, তাইলে কোনো আর কি আপনার ওই 50, এটা তো আপনার হায়ার সিসি, এটাতে 50 না মানলেও চলবে, 70-80-র ভিতরে থাকলে এনাফ, যেটা আমাকে শোরুম থেকে বলে দিছে। আমি রিসার্চ করে বিভিন্ন ইন্ডিয়ান ব্লগারের ভিডিও দেখে বুঝছি। সো এটাতে আপনার 70-80-র ভিতরে থাকলে এনাফ। ওই ওরকম 50-50 মেনটেন করতে হতো না। যদি আপনার 150 সিসি হতো তাহলে 50-50 চিন্তা করা যেত যে মেনটেন করতে হবে, না হলে সমস্যা হবে, এই হবে ওই হবে। যেহেতু এটা হায়ার সিসি, প্যারা নাই। আবারও জাম, বাংলাদেশে জামজট মানে একটা নিত্যদিন বিষয় হয়ে গেছে। আমি বাইকটা প্রথম অবস্থায় নিজে বা রেজিস্ট্রেশন নিজে করতে চেয়েছিলাম, কিন্তু এখন সম্ভব হয় নাই। কেন?
ওইটাও একটা ভিডিওতে বলবো। কারণ কিছু কিছু সমস্যা আছে, যেমন বাজাজ থেকে আমি না করাইলে তারা ফাইলটা দিতে চাচ্ছিল না। আমি বাইকটা ক্রয় করেছি বাজাজ পয়েন্ট থেকে, কোনো প্রমোশন করতেছি না, আমি দুর্নামি করতেছি। কারণ ওনারা যখন আমি ফাইলটা চাই তখন ফাইলটা দেয় নাই, বলতেছে আমাদের কাছ থেকে স্যার করাতে পারেন, আমরা এই করব ওই করব, আমরা অনেক ভালো সার্ভিস দিই। এই কারণে আর কি বাধ্য হয়ে বাজাজের কাছ থেকে করা, না হলে আমি নিজেই করতাম। কারণ আমার নিজের লাইন গার্ড ছিল, আমি শুরুতে একটা ভিডিওতে নিজেই করব এটা বলেছিলাম, কিন্তু পরবর্তীতে চিন্তা করতেছি বাজাজ যেহেতু ফাইল দিচ্ছে না, সেহেতু আমাকে আমার এক ফ্রেন্ড বুদ্ধি দেয় যে তুই বাজাজ থেকে করাতে পারোস। আর আমি এটার ব্যাটারিটাও লাগাবো, কারণ এটার ব্যাটারি ছিল না, নতুন একটা ব্যাটারি দিয়ে ইনস্টল করে দিছে। মানে ওনাদের কাছে স্টক শেষ, যেটা ছিল গাড়ির সাথে আসছে ওইটা চাচ্ছিল না, মানে টেম্পার গেছে অনেক দিন ধরে আসছিল, তো এই কারণে। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন কী কী বিষয়ে ভিডিও চান, এই বাইক সম্পর্কে আরও কী কী জানতে চান, অবশ্যই কমেন্ট করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। কি ভাইয়া, এটা 350 পড়ছে সব মিলে। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। বাইকটা আর কি জিজ্ঞেস করলো কত পড়ছে, আমি বললাম 350 পড়ছে অন এভারেজ সব মিলিয়ে। এখন কেন 350 পড়ছে সেটা আমি আরেক ভিডিওতে শেয়ার করব।